যদি আমরা বলি, দুইটা কোর্টকেই নিয়ে আসছি, দায়রা জজের কথাও নিয়ে আসছি, হাইকোর্ট ডিভিশনের কথা নিয়ে আসছি। 410 একেবারে ডাইরেক্ট শুধুমাত্র হাইকোর্টে আপিলের কথা বলা হয়েছে। অর্থাৎ দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ যদি কোনো শাস্তি দেন, আপনি সরাসরি যাবেন কোথায়? হাইকোর্ট ডিভিশনে চলে যাবেন। এখন আমরা আসতেছি হচ্ছে এখন এতক্ষণ ছিলাম কিন্তু দ্বন্দ্বাদেশ। এখন আমরা একটু চলে যাব অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ। কোথায়? অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ। দ্বন্দ্বাদেশ এবং অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ দুইটা শব্দ কাছাকাছি, দুইটা শব্দ মিল আছে। দ্যাটস ওয়াই মামুন ভাই, মামুন ভাই হ্যান্ড রেজ করেছিলেন, আগে নাকি বর্তমান সময় আমি জানি না। কিছু বলবেন মামুন ভাই? মামুন। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি ভালো আছেন? আপনাকে মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। জি স্যার, একটু ইরেগুলার ছিলাম। জি, তো আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। শিল্পী আপাকে ধরার পর যখন পারলো না, তখন আমি হ্যান্ড রেজ করছিলাম যে আমি বলবো, এই জন্য হ্যান্ড রেজ করছিলাম। তো তার আগে আপনি আবার সৌরভ ভাইকে ধরছিলেন। ও ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। আসসালাম। হ্যান্ড রেজ কি আউট করে দেওয়া যায়? স্যার দেয়া যায় স্যার, ও নিজেও পারবে, আপনিও পারবেন স্যার। আচ্ছা, হ্যান্ড রেজ আউট না করলে বারবার খালি নজরে আসবে ওইদিকে যে কে হ্যান্ড রেজ করলো, তাই না? আচ্ছা, এরপরে আমরা কিন্তু 3টা কোর্টের কথা বলেছি, আর বারবার মনে রাখবেন ওই 3টা কোর্টের কথাই আপিলের কথা বলা আছে। তাহলে দ্বন্দ্বাদেশের কথা বলেছি, এখন আপনারা চলে যান অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ। এটা হচ্ছে 417 কতে অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশের কথা বলা আছে। কি বলা আছে? বলছে অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ কে দিতে পারে? যে কোনো ফৌজদারি আদালত যদি দ্বন্দ্ব বৃদ্ধির জন্য পাবলিক প্রসিকিউটর আবেদন করতে পারে, এটা অবশ্যই হাইকোর্টে আবেদন করতে হবে। অর্থাৎ দ্বন্দ্বটাকে বৃদ্ধি করার জন্য, ফৌজদারি আদালত দ্বন্দ্ব বৃদ্ধি করার জন্য। তাহলে পাবলিক ফৌজদারি আদালত মানে কি? ফৌজদারি আদালত কয় প্রকার? 2 প্রকার। কি কি? ম্যাজিস্ট্রেট আদালত আর দায়ের আদালত। এই ক্ষেত্রে কিন্তু বলেছে ভাইয়া যে যে কোনো ফৌজদারি আদালত, আর ফৌজদারি আদালত যে কোনো ফৌজদারি আদালত মানে যদি ম্যাজিস্ট্রেট সাহেবও কোনো দ্বন্দ্ব দেন, সেই দ্বন্দ্বটার পরিমাণ যদি বৃদ্ধি করতে চায়, অর্থাৎ অপর্যাপ্ত হয়, তাহলেও কিন্তু পাবলিক প্রসিকিউটর এটা কোথায় চলে যেতে হবে? হাইকোর্ট ডিভিশনে চলে যেতে হবে। ওই 60 দিনের মধ্যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 155। আবার ঠিক ওইটাই অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশের বিরুদ্ধে অভিযোগকারী, অর্থাৎ সিআর মামলার দ্বন্দ্ব যদি আপনি বৃদ্ধি করতে চান, সিআর মামলাতে, জিআর না, জিআর মামলা হলে তো সরাসরি পাবলিক প্রসিকিউটরই হয়ে যাবে, কারণ জিআর মামলা সবসময় বাদী হয়ে যায় রাষ্ট্রপক্ষ, আর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন কে? পাবলিক প্রসিকিউটর, যার কথা অলরেডি বলে ফেললাম। এখন জিআর মামলা ছাড়া যদি সিআর মামলা হয়, এবং সিআর মামলাতে যদি দ্বন্দ্ব বৃদ্ধি করার জন্য আবেদন করেন ওই 417 নাম্বার সেকশনে, তাহলে আপনাকে সংশ্লিষ্ট শব্দটা বলা হয়েছে, সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে হবে। সংশ্লিষ্ট আপিল আদালতটা কি? ওই যে তখন আপনাকে চলে যেতে হবে 408-এ। মানে যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দেন তাহলে দায়রা জজে, যদি যুগ্ম জজ 5 বছরের নিচে হয় তাহলে সেখানেও আপনার কোথায়? দায়রা জজে। তাহলে ওই সংশ্লিষ্ট আপিল আদালত যদি দায়রা জজের এবং অতিরিক্ত দায়রা জজ দেন, দ্বন্দ্ব যদি অপর্যাপ্ত হয়, আপনি যদি সিআর মামলাতে সংক্ষুব্ধ হন, তাহলে আপনার কোথায় যেতে হবে? হাইকোর্ট ডিভিশনে। দ্যাটস হোয়াই বলেছে কোথায় যেতে হবে? সংশ্লিষ্ট আপিল আদালতে। সংশ্লিষ্ট আপিল আদালত মানে যেই কোর্টের আপিল এখতিয়ার আছে। তাহলে দ্বন্দ্বাদেশ এবং অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ শেষ। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন আপনারা মাইয়া? জি স্যার। ইয়াসিন ভাই, ইয়াসিন আরাফাত, জেনে গেলাম পর্যাপ্ত দ্বন্দ্বাদেশ এবং অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশ আমরা পেয়ে গেলাম। এখন
আমাদের আসতে হবে হচ্ছে খালাস। কোর্ট খালাস দিয়েছে, এতক্ষণ তো অপর্যাপ্ত ছিলাম, এবার খালাস দিয়ে দিয়েছে কোর্ট। খালাসের বিরুদ্ধেও আপনি যদি দায়রা আদালত খালাস দিয়ে থাকেন তাহলে হাইকোর্ট ডিভিশনে যেতে হবে, এবং যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেন তাহলে দায়রা আদালতে যেতে হবে। টাইম ফ্রেম কি? 60 দিনের মধ্যে অভিযোগকারী আপনার 403 নম্বর সেকশনে এবং 6 মাসের মধ্যে পাবলিক প্রসিকিউটর করতে পারবে 57 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই জায়গায় কিন্তু টাইম ফ্রেম অনেক বেশি। যদি খালাস প্রদান করেন এবং সেটা যদি পাবলিক প্রসিকিউটর করেন তাহলে সময়সীমা উনি পেয়ে যাবেন কতদিন? 6 মাস। এই জায়গায় কিন্তু বেশি। দ্যাটস ওয়াই আমার কাছে এই জন্যই আমি বললাম যে আপনাকে একটু সংক্ষিপ্ত মনে রাখতে হবে। দেখেন অনেক কঠিন কঠিন কথাগুলো সহজ হয়ে গেল। দণ্ডাদেশ, অপর্যাপ্ত দণ্ডাদেশ, আর একটা হচ্ছে খালাস। 7, 8, 10, শুধুমাত্র 17 ক হচ্ছে অপর্যাপ্ত দণ্ডাদেশ। খালাস শুধুমাত্র একটা সেকশন, সেটা হচ্ছে 417, তাই না? আমরা যদি আবারও একটু কথা বলি, সেটা হচ্ছে আপিলটা হলো কি? একটা প্রশ্ন আসে, আপিল হলো একটা ব্যক্তির কায়েমি অধিকার, অর্থাৎ ঘটনার প্রশ্ন এবং আইনের প্রশ্নে। আমরা অ্যাকর্ডিং টু সেকশন 18 নম্বর সেকশন দেখব, সেখানে এই কথাটা বলেছে যে আপনার ঘটনার প্রশ্নে এবং আইনগত প্রশ্নে মামলার যে কোনো পক্ষ যদি আদালতের রায় দ্বারা সংক্ষুব্ধ হন এবং পক্ষগণ ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে। এই আপিলটাকেই আমরা বলছি আপিল। আপিল মোট 3টা আদালতে আপিল দায়ের করা যায়: হাইকোর্ট ডিভিশনের দায়ের আদালত এবং চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে। আমরা কোথায় কোথায় আপিলের কথা বলেছি? দণ্ডাদেশের বিরুদ্ধে 407, 408, 410, খালাসের বিরুদ্ধে আমরা বলেছি 417, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে বলছি 417 ক। এছাড়াও আমরা আরেকটা সেকশন করেছি, যদি অ্যাটাচমেন্ট হয়, সম্পত্তি প্রয়োগ হয়, অর্থাৎ 89 যদি প্রয়োগ হয় এবং প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের মামলা যদি করেন এবং সেটা যদি অগ্রাহ্য হয় তাহলে আপনার 405 নাম্বার সেকশনে আপনি আপিল করতে পারবেন। এছাড়া মুসলেকা সংক্রান্ত আমরা জানি মুসলেকা দেওয়া হয়, এই মুসলেকা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন অ্যাকর্ডিং টু 406 নাম্বার সেকশন অনুযায়ী। এই হলো আমাদের আপিলের বিধানগুলো। আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু সেকশন রয়ে গেছে, সেই সেকশন গুলো হলো কোথায় আপিল করা যায় না। একেবারে ভাস প্রশ্ন, এটা খুবই বেশি এই প্রশ্নটা আসে। আমরা মোট 3টা সেকশনে পেয়েছি আপিল করা যায় না। এই 3টা সেকশন আমাদের রয়েছে 412, 413 এবং 414। আমাদের 412, 13 এবং 14তে কিছু পরিবর্তন আনা হয়েছে। 413 এবং 14তে। 412তে কি বলা আছে? যে কথাটা আমরা বলছি, আগেও বলেছি, আসামি যদি দোষ স্বীকার করে, দোষ স্বীকারের উপরে ভিত্তি করে, ওই দোষ স্বীকারের উপরে ভিত্তি করে যদি কোর্ট রায় প্রদান করেন, সেই রায় প্রদান করলে আপনি সেই দ্বন্দ্বের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। যেহেতু আপিল করতে পারবেন না, এটা রিভিশন করতে পারবেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বন্দ্বের বৈধতা নিয়ে বা দ্বন্দ্বের পরিমাণ নিয়ে। শব্দটা বলা আছে দ্বন্দ্বের বৈধতা এবং দ্বন্দ্বের পরিমাণ, এই দুইটার ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। একজনের ক্ষমতা দেওয়া আছে 5 বছর পর্যন্ত সে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, কিন্তু সে নিজেকে বেশি জ্ঞানী মনে করে, পাওয়ারফুল মনে করে সে সরাসরি দিয়েছে 7 বছর সাজা। তার তো এই সাজা দেওয়ার এখতিয়ারই নেই, আমি স্বীকার করি আর না করি, সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার 412 নাম্বার সেকশন যখনই পড়ি, আমরা প্রথমেই কথা বলি হচ্ছে দোষ স্বীকারের উপরে ভিত্তি করে আপিল চলে না। তবে ওই দুটো শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্বন্দ্বের পরিমাণ এবং বৈধতা নিয়ে, দ্বন্দ্বের বৈধতা নিয়ে প্রশ্নের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন এবং এই সেকশন থেকেও প্রশ্ন হয়। 2য় নাম্বার সেকশন হচ্ছে তুচ্ছ মামলায় আপিল হয় না, এই জায়গায় পরিবর্তন করা হয়েছে 413 নাম্বার সেকশন।
কি পরিবর্তন করা হয়েছে? 413 নম্বর সেকশন অনুযায়ী আমরা বলছি যে তুচ্ছ বা ছোটখাটো যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে আপনি কি করতে পারবেন না, আপিল করতে পারবেন না। এই তুচ্ছ বা ছোটখাটো বিষয়গুলো ছিল আগে মাত্র 50 টাকা, বর্তমান যা 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে। আমি ক্লিয়ার? তুচ্ছ এবং ছোটখাটো যে কথাগুলো ছিল, আগে ছিল যে তুচ্ছ মামলাগুলোর পরিমাণ অর্থাৎ 50 টাকার মামলা হলে আপনি আপিল করতে পারবেন না, কিন্তু এখন আর 50 টাকা নাই, এটা পরিবর্তন করা হয়েছে 2026 সালের যে অ্যামেন্ডমেন্ট, সরি 2025 সালের অ্যামেন্ডমেন্ট, তাই না? 25 সাল রিসেন্টলি গেছে, তো 10ই জুলাই 2025 সাল থেকে কার্যকর হয়েছে। তো আমরা বলতে পারি এখন 5,000 টাকা, কত টাকা? 5,000 টাকা পর্যন্ত তুচ্ছ মামলা হিসেবে কাউন্ট করতে পারি। 1 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা যেটা আগে ছিল এখন হবে 5,000 টাকা। তাহলে এই ধরনের জরিমানার ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না, প্রশ্ন আসে। আর 414 নাম্বার সেকশন অনুযায়ী আপিল করা যায় না। 414 নাম্বার সেকশন কি? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল করা যায় না। এই সংক্ষিপ্ত বিচার কোথায় ছিল? সংক্ষিপ্ত বিচার ছিল হচ্ছে 260 নাম্বার সেকশনের সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না। এখন সংক্ষিপ্ত বিচারকে কিভাবে করা হয়েছে? আগের সংক্ষিপ্ত বিচারগুলোকে মাত্র বলেছিল 200 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডের দণ্ডিত হলে সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না, কিন্তু এখন আর সংক্ষিপ্ত 200 টাকা আর নাই, সেটা হয়ে গেছে 5,000 টাকা। তো 5,000 টাকা অনাদায় অর্থাৎ সংক্ষিপ্ত বিচারে অনধিক 5,000 টাকা অর্থদণ্ড দিলেও সেই অর্থদণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, যেটা আগে মাত্র 200 টাকা ছিল। দ্যাটস ওয়াই সেকশন 412, সেকশন 413, সেকশন 414 এই সেকশন গুলো থেকে রিটেন প্রশ্ন হয় এবং এই বছর প্রশ্ন হওয়ার সুযোগগুলো বেশি। তুচ্ছ ছোটখাটো বা প্রিটি কেস এর অর্থদণ্ডের পরিমাণ কত? এইবার প্রশ্ন হটকে, অর্থদণ্ডের পরিমাণ 5,000 টাকা। আবার 260 নম্বর সেকশনে সংক্ষিপ্ত বিচারের অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, সেই অর্থদণ্ডের পরিমাণ কত? সেটাও 5,000 টাকা। এই দুইটা পরিবর্তন আনা হয়েছে এবং এই দুইটা পরিবর্তন থেকে আমরা প্রশ্ন পাবো কিন্তু এই বছর পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার জি ওই যে তুচ্ছ মামলার ক্ষেত্রে ওইটা তো ছিল স্যার অনধিক 50 টাকা, এখানে কি অনধিক 5,000 টাকা হবে? জি 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 অনধিক 5,000 টাকা। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ওখানেও ছিল যে অনধিক 200 টাকা, তাহলে এখন ওখানেও হবে অনধিক 5,000 টাকা। শব্দটা অনধিক 5,000 টাকা, সুন্দর কথা বলেছেন। আবার এরকম থাকতে পারে যে শুধু 5,000 টাকা, আবার অনধিক 5,000 টাকা, তাহলে উত্তর কিন্তু অনধিক 5,000 টাকা। থ্যাংক ইউ। তাহলে আশা করি এই আপিলের বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকার কথা না। যত আস্তে আস্তে বলার দরকার, যত কি কারণে আপিল গ্রহণযোগ্য হয়, দুইটা ক্ষেত্রে ঘটনার প্রশ্ন এবং আইনগত প্রশ্ন, এই দুইটা ক্ষেত্রে আপিল চলে। আমরা আর যদি একদিন পাই তাহলে আমাদের সিআরপিসি মোটামুটি শেষ করে ফেলতে পারবো।